সো আমরা ব্যাক করলাম আমার লাইভে। তো আমরা কথা বলছিলাম ওয়ার্কআউট প্ল্যান অ্যান্ড ডায়েট প্ল্যান ডিউরিং রামাদান, যে আপনি কি কি ওয়ার্কআউট করবেন, কি কি ডায়েট প্ল্যান করবেন। তো আমরা ফিরে যাব আবার ইমরানের কাছে। আসসালামু আলাইকুম, দুঃখিত শারীরিক অসুবিধার জন্য। তো আমি আবারও শুরু থেকে আসবো। ওয়ার্কআউটের যেটা হয়তো মানে অডিওর জন্য প্রবলেম হচ্ছিল, আপনারা অনেকে হয়তো ক্লিয়ার হননি বা শুনতে পারেন। আমি আবার শুরু থেকে আসি। তো ওয়ার্কআউটে এক একজন এক এক রকম এক এক টাইমে করতে চায়। দেখা গেছে কেউ করতে চানো হচ্ছে সকালে, কেউ বিকালে, অথবা কেউ ইফতারের পরে। তো আসলে জিনিসটা কি হয়, জিনিসটা হচ্ছে যে আপনি কোন টাইমে ওয়ার্কআউট করবেন, কিভাবে মেনটেন করবেন সেটার উপরে করা যায়। 3 টাইমের যে কোনোই আপনি করতে পারবেন, বাট বেস্ট ওয়েটা আমি আপনাকে বলে দেবো যে কোন টাইমে করলে আপনার জন্য ইজি হবে, বডি দুর্বল লাগবে না, আপনার নিউট্রিশনটাও ঠিক থাকবে। আমি সেইভাবেই যাই। তো আসলে বলি, আসলে সকালে যদি কেউ ব্যায়াম করতে চায় সেই ক্ষেত্রে কি হবে। যদি কেউ সকালে ওয়ার্কআউট করতে চান, দেখা গেল যে সাহারি আমরা করি 4টা ডিউরিং 5:30টার ভিতরে বা 5টার ভিতরে আমাদের শেষ হলো। তো শেষ হওয়ার পরে দেখা যায় যে অনেকে ওয়ার্কআউট করতে চান সকালে 7টা 7:30টার দিকে। তো সেই ক্ষেত্রে যদি 7টা 7:30টার দিকে আমরা ওয়ার্কআউট শুরু করি, তো দেখা যাবে যে তখন একটা হয়তো আপনার ঘুমে থেকে উঠে তারপর আপনি ওয়ার্কআউটটা করতে আসলেন। সেই ক্ষেত্রে হবে কি, আপনি যখন ওয়ার্কআউটটা করলেন, ওয়ার্কআউটটা করে সারাটা দিন আপনার রোজা রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার বডি ওয়াটার পাচ্ছে না, পোস্ট ওয়ার্কআউট মিল পাচ্ছে না। যেহেতু আপনি একটা ফোর্সে ওয়ার্কআউট করতেছেন, সেই ওয়ার্কআউটটার আপনি পরবর্তীতে যে মাসেল রিকভারির জন্য যেই ফুডটা দেওয়া দরকার বা ওয়াটারটা দেওয়া দরকার আপনি সেটা দিচ্ছেন না। সেই ক্ষেত্রে হয় কি, আপনার প্রবলেম হয়ে যেতে পারে। বডিতে দেখা গেছে যে আপনি দুর্বল লাগতেছে, সারাদিন রোজা রাখতে পারতেছেন না, দিন শেষে দেখা যাবে যে আপনার রোজা ভাঙতে হচ্ছে। আল্লাহ মাফ করুক। তো আপনাকে কিভাবে করতে হবে, যদি আপনি সকালেই ওয়ার্কআউট করেন, যে আপনার অফিস আছে বা অন্যান্য টাইমিংয়ে আপনি সকালে ধরো ওয়ার্কআউট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন, যেহেতু সারাদিন আপনার রোজা রাখতে হবে, সেই কথাটা চিন্তা করে আপনি ওয়ার্কআউটে নর্মালি যেমন 100% ইফোর্ট দেন, তখন আপনি 30 to 40% ইফোর্ট দেবেন। লাইক আপনি যেখানে হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করতেছেন, সেখানে আপনি হেভি ওয়েট একদম জাস্ট মেনটেনিং ওয়েট নেবেন, একদম লাইট ওয়েটে ওয়ার্কআউট করবেন। যেখানে আপনি নর্মালি 1 ঘন্টা করতেছিলেন, সেটাকে কমিয়ে এনে আপনি নর্মালি করে আসবেন হচ্ছে 45 মিনিট বা 1 ঘন্টা হাইয়েস্ট, এইভাবে। এবার আসি, যদি আপনি দুপুরের পরে ওয়ার্কআউট করেন ইফতারির আগে, ইফতারির আগে ওয়ার্কআউটটা করলে কি হবে, আপনি সেই সারাদিন রোজা রেখে বডিটা আপনার আলটিমেটলি দুর্বল লাগবে। এখন অনেকে বলে, ভাইয়া আমি তো ইফতারি করেই তো মানে ওয়ার্কআউটটা করেই তো ইফতারিটা করবো। ঠিক আছে, আপনি ওয়ার্কআউটটা করে ইফতারি করবেন, কিন্তু আপনি ওয়ার্কআউট করার জন্য যে নিউট্রিশনটা, এনার্জিটা আপনার স্ট্যান্ড বাই বডিতে দরকার, সেটা কি আপনার আদৌ আছে? যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্কআউট করলেও দেখা যাবে পরবর্তীতে আপনি ইফতারির পরেও আপনার সেই প্রপারলি আপনি ফিটনেসটা পাচ্ছেন না। তারপরে আপনি করতে পারবেন না তা না। আমার বেসিকলি বলার মেনটা এইরকম হচ্ছে, যদি আপনি ইফতারির আগে ওয়ার্কআউট করেন, রোজা রেখে ওয়ার্কআউট করেন, যে ওয়ার্কআউটে আপনি যে পরিমাণ লোডটা নেন, যে পরিমাণ টাইমিংটা দেন, সেটাকে একেবারে আপনি 100 থেকে 40 বা 50% নিয়ে আসবেন, অর্থাৎ অর্ধেকে নিয়ে আসবেন। নো নিড টু ইউজ সুপার সেট, নো নিড জায়েন্ট সেট, কিছু দরকার নেই, জাস্ট মেনটেনিং ওয়েট। যারা সপ্তাহে দেখা যায় যে যখন 7 দিন ব্যায়াম করেন, ডিউরিং রমজানে 4 দিন এনাফ। আই প্রমিস 4 দিন এনাফ। আপনার বডি নষ্ট হবে না, বডি মেনটেনিং এ থাকবে। যারা ওয়ার্কআউট করে মাসল গেইন করতে চাচ্ছেন, সেটা আপনাদের আমি বলবো যে কিভাবে গেইন করবেন। যারা ফ্যাট লুজ করতে চাচ্ছেন, সেটাও আমি বলবো। আরেকটা পর্যায়ে আসি, তৃতীয় যেটা, যে ইফতারের পরে। এখন আমার বেনিফিট থেকে আমি বলবো, আমি যেটা বেনিফিট পেয়েছি বা আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে বলেছি বা আমি আমার গুরুদের কাছ থেকে যেভাবে শিখছি, যে আসলে রমজান টাইমে ওয়ার্কআউটটা করা কখন বেটার। আসলে বেটারটা হচ্ছে ইফতারির পরে। কেন, আমি এটা একটু ডিটেলস বলে দিই। আপনি ইফতারি করলেন, ইফতারি করার পরে আপনি মিনিমাম একেবারে কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ বেস্ট হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আপনি জাস্ট রেস্ট নেবেন। 1.5 ঘন্টা আগে আপনি ব্যায়াম শুরু করবেন না। 1.5 ঘন্টা শেষ হবে, 1.5 ঘন্টা পরে আপনি আস্তে আস্তে ওয়ার্কআউট শুরু করলেন। আমি বারবার বলতেছি, ডিউরিং রমজানে কোনো প্রকার হেভি ওয়েট দিয়ে সুপার সেট, জায়েন্ট সেট, এগুলো কিছু দরকার নেই। অনেকে করে যেটা ডিউরিং ওয়ার্কআউটে দেখা যায় সারাদিন রোজা রাখার পর নামাজ পড়ার পর আবার একটু হেভি ওয়েট এক্সারসাইজ। কি ধরনের প্রবলেম হতে পারে? আর কি দেখা যায় যে সারাদিন লোড নিচ্ছে না, খাবার খাচ্ছে না, কিছুক্ষণ পর তিনি ফুড নিলেন, আবার ওয়ার্কআউটও করলেন হেভি ওয়েটে। আচ্ছা, বিষয়টা আসলে প্রবলেমটা কি হয় আমি বলি। আমরা দীর্ঘদিন একটা যখন প্র্যাকটিসে থাকি, একটা পর্যায়ে থেকে যে আমি হেভি ওয়েট নিতেছি, টাইম টু টাইম আমি খাওয়া দাওয়া করতেছি, পানি নিতেছি, এখানে কোনো বাধকতা নেই। সেই ক্ষেত্রে বডিটা সবসময় ফুলফিল থাকে, এনার্জি লোডেড থাকে। আপনি সারাদিন একটা যখন ওয়ার্কআউট মানে ডিউরিং ফাস্টিং থাকার পরে হঠাৎ করে আপনি ফুডগুলো নিলেন, তখন কিন্তু আপনার ডাইজেস্ট করতে একটু টাইম লাগবে। আপনার ওই টাইমিংটাকে আপনার কভার আপ করতে হবে। আরো সবচেয়ে বড় যেটা ইস্যু, সেটা হচ্ছে যে ইফতারের পর থেকে আমরা সাহারি পর্যন্ত মিনিমাম 8 ঘন্টা থেকে 12 ঘন্টা টাইম পাই। এক একটা দেশের এক একটা। আমি ধরে নিলাম অ্যাপ্রক্স স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা।
এই 10 ঘন্টায় আপনার কিন্তু সারাদিনের যে ক্যালোরি নিডেড, ধরেন কারো ক্যালোরি নিডেড 3500, কারো 4000, 80-র উপরে উঠলে আপনার 4500 ক্যালোরি দরকার, কেউ মেনটেনেন্সে 25-3000 ক্যালোরি দরকার। সেই ক্ষেত্রে এই 8 ঘন্টায় আপনি 4টা মিল কিভাবে মেনটেন করবেন? আপনার তো ওই টাইমের মধ্যে খাবার হজম করার টাইম তো দিতে হবে, আদারওয়াইজ শুধু খেলে তো এটা লাভ হচ্ছে না। আপনি আপনার বডি হেভি লাগবে, পেট জ্যাম থাকবে, আপনি ওয়ার্কআউট করতে পারবেন না, ভমিটিং আসবে, এই প্রবলেমগুলো। আর ওয়ার্কআউটের প্রবলেমটা হচ্ছে কি, যেটা আমি বলছিলাম, যে আপনি হঠাৎ করে একটা মেনটেনিং এ আছেন যে যখন খুশি আপনি খাচ্ছেন, পানি নিচ্ছেন, সব নিচ্ছেন। হঠাৎ করে রমজানের পরে, ইফতারের পরে দেখা গেল যে আপনি খেয়ে 1.5 ঘন্টা পরে আপনি যতই হেভি লোড নেন, আপনি সেটা ফুলফিল ভাবে যেই নর্মালি টাইমে যেটা করেন সেটা আপনি পাচ্ছেন না, সেই ফিলটা পাবেন না, বডি সেটা নিবে না। কারণ এই কারণে নিবে না, আপনি হঠাৎ করে একটা সিস্টেম থেকে আপনি আরেকটা সিস্টেমে আসছেন। আর যারা আসলে বাসায় ওয়ার্কআউট করবে তাদের জন্য কি আসলে, তারা কি এক্সারসাইজ করলে বেটার হয় বা ডায়েট প্ল্যান কি করলে ভালো? আসলে যারা বাসায় করেন তারা তো করেন, বাসার সিস্টেমটা আর জিমের সিস্টেম প্রায় কাছাকাছি, এখানে কিছু না। কেউ ওয়ার্কআউট জিমে এসে ওয়েট লিফটিং করে, ওয়েট করে, যারা বাসায় করে তারাও টুকটাক ওয়েট করে, অথবা দেখা যায় যে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট। তো সিস্টেমটা এটাই। আমি আমার দিক থেকে বলবো যে ইফতারির পরে ওয়ার্কআউট করাটা সবচেয়ে বেটার। রমাদানে কি আমরা যেসব ফুডগুলো আসলে নিই ইফতার হিসেবে, আসলে এটা কত রেগুলার, যেমন আমরা ভাজা পোড়াটা একটু বেশি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি আসতেছি। আমি লাস্ট ওয়ার্কআউটের ওটা শেষ করে নিই, তাহলে ভিউয়ারদের জন্য ভালো হবে। তারপর আমি ডিটেলস ডায়েটে আসবো। তো যেটা বলতেছিলাম যে আপনি ইফতারির পরে মিনিমাম 1.5 ঘন্টা আপনি একটা গ্যাপ দিবেন, রেস্ট নেবেন, নামাজ পড়ে এসে রিল্যাক্সে আপনি আস্তে আস্তে ওয়ার্কআউট শুরু করবেন। ওয়ার্কআউটে কোনো প্রকার হেভি ওয়েট নেওয়া দরকার নেই, কোনো প্রকার সুপার সেট, জায়ান্ট সেট এগুলো দরকার নেই। জাস্ট আপনি যা ওয়ার্কআউট করেন 100% থেকে আপনি 50%-এ নেমে আসবেন, ওই পরিমাণ ওয়েট নেবেন। আপনি এখন যদি ধরেন 50 কেজি দিয়ে ফর এক্সাম্পল আপনি চেস্ট মারেন, আপনি ওটাকে নিয়ে আসবেন 15 থেকে 20 কেজিতে। ঠিক আছে, জিনিসটা এরকম। আগে 1.5 ঘন্টা ব্যায়াম করতেন, তখন করবেন আপনি 45 মিনিট। দেন তারপরে আপনি ওয়ার্কআউট শেষ করে আপনি বাসায় গিয়ে আপনি রাতের খাবারটা খেলেন বা পোস্ট ওয়ার্কআউট মিল নিলেন। সেই ক্ষেত্রে আপনার বডিটা একটা ইউজ টু মেনটেনে খুব তাড়াতাড়ি আসবে, যেটা আপনি অন্য টাইমে ওয়ার্কআউট করলে আসবে না। তারপরে আমি বলি আপনি অন্য টাইমে ওয়ার্কআউট করতে পারেন, বাট ওয়ার্কআউটটা এমনভাবে করবেন যাতে আপনার রোজার বিঘ্ন না ঘটে। সো এই হচ্ছে বিষয়টা। তাহলে মোটামুটি আমরা ওয়ার্কআউট সম্পর্কে জানলাম। তো যারা কোনো প্রশ্ন করতে চান করতে পারেন কমেন্টে, আমরা চেষ্টা করব ইমরানের কাছ থেকে আনসার নেওয়ার। এবং আমরা এখন কথা বলবো ডায়েট প্ল্যান নিয়ে, যে রমাদানের ডায়েট প্ল্যান নিয়ে, যে আসলে কি কি ফুড নেওয়া উচিত, কি কি কখন খাওয়া উচিত। কারণ আমরা জানি যে রমাদানে তো হিউজ টাইম আমাদের ফুড নিতে হয় না, এমনকি আমরা জানি যে রাত্রে আমরা ইফতারের পরে অনেকে দেখি যে হিউজ ফুড নিয়ে নেয়, টেক করে। তো এটা কি আসলে ভালো কি খারাপ? এবং ওয়ার্কআউটের আমাদের ওয়ার্কআউটের পরে খাবে না আগে খাবে, বা ওয়ার্কআউটের আগে খেলে ফ্রি হিসেবে কি খেলে বেটার হয়? আচ্ছা, তাহলে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ইজি একটা ডায়েট প্ল্যান বা আমার যেটা প্ল্যান আমি মেনটেন করি, আমি সেটা আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দেবো, যাতে আপনাদের যারা ওয়েট গেইন করতে চান এবং যারা ফ্যাট লস করতে চান দুজনেরই হেল্প হবে। সবার আগে খেয়াল রাখতে হবে, যেহেতু রমজান মাস, আমাদের ইফতারির সময় অনেক ভাজা পোড়া খাওয়া হয়। এটা সবচেয়ে, আমি বলবো না যে ভাজা পোড়া খাবেন না, খাবেন আলহামদুলিল্লাহ, তবে এমন ভাবে খাবেন যেটা আপনি দেখা যাচ্ছে যে আপনি যদি ভাজা পোড়া বেশি খান, সেই ক্ষেত্রে আপনার এটা হজমে অনেক টাইম নেবে, আপনার হেলদি লাইফস্টাইলটা থাকবে না। আপনি যতই বাসার খাবার খান না কেন, সেই আপনি দেখা যাচ্ছে যে প্রপার যদি অলিভ অয়েল, প্রপার যদি আপনি সুগার, এগুলো যদি মেনটেন না করেন, তাহলে দেখা যাচ্ছে সেই আপনার ফ্যাটটা বেড়েই যাবে, অথবা দেখা যাবে যে আপনার সেই হজম প্রক্রিয়ায় প্রবলেম হচ্ছে, তারপর ওয়ার্কআউটও করতে পারতেছেন না। তো এখানে আমি টেকনিক কিছু বলে দিব, আসলে কিভাবে কি আপনি খাবেন বা কিভাবে মেনটেন করবেন। সেই ক্ষেত্রে আমি একটা প্যাটার্ন করেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এবং আমিও যাতে ভুলে না যাই সেই ক্ষেত্রে আমি দেখে আপনাদের বলতেছি। আসলে টাইমিংটা কিভাবে হবে, দেখা গেল যে আমাদের ক্যালোরিটা কতটুকু মেনটেন করতে হবে আগে সেটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি যেখানে আপনাকে ক্যালোরির একটা সিস্টেম দিব, সেটা হবে আপনার অ্যাপ্রোমেক্স 3500-4000 ক্যালোরি। এটা হচ্ছে কি আপনি এমনভাবে মেনটেন করতে পারবেন এইগুলো খেয়ে, যেগুলো বাসার ভিতরে পাওয়া যায়। আমি এক্সট্রা কোনো বার্ডেন আপনাদের উপর দিব না যে হ্যাঁ এইটা কিনতে হবে, এগুলো কিনতে হবে। খরচ যতটুকু কমিয়ে করা যায় আমি ওইভাবে একটা প্যাটার্ন আপনাদের দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, যতটুক ভাজা পোড়া, সুগার জাতীয় জিনিস, সল্ট, এটা যতটুক মিনিমাইজ করা যায়। তো আসলে আসি আমি পর্যায়ক্রমে। তো ইফতারের সময় আসলে কি কি নেবেন সেটা আমি বলতেছি আপনাদের, সেটা আপনাদের কিভাবে ক্যালোরিটা মেনটেন করবেন। তো ইফতারিতে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের ছোলা খেজুর এটা তো থাকবেই, ছোলা খেজুর আমরা অবশ্যই খাবো। তো অ্যাপ্রোমেক্সলি আমরা 5টা খেজুর, 100 গ্রাম ছোলা, 5টা খেজুরে মোটামুটি আমাদের 100 ক্যালোরি চলে আসবে। ছোলাতেও 100 ক্যালোরি, 150 ক্যালোরির মতো চলে আসবে। 2টা কলাতে আসবে আপনার 200 ক্যালোরি। 200 গ্রাম রাইস নিতে পারেন, রাইসে আসবে আপনার 220 ক্যালোরি সামথিং।
100 গ্রাম মিক্স সালাদ আপনি নিতে পারেন, নর্মাল সালাদও নিতে পারেন, যেগুলো বাসায় রমজানে অনেকে সবাই বাসায় রাখবেন। ওখানে আসবে 30 ক্যালোরি। 4টা ডিম নেবেন, এটা বয়েলড নিতে পারেন, পানি পোস্ট নিতে পারেন, একটা মাত্র কুসুম রাখবেন, সেখানে আপনার অ্যাপ্রোমিক্স চলে আসবে 220 ক্যালোরি। দেন ওয়ে প্রোটিন যাদের আছে তারা ওয়ে প্রোটিন নেবেন। ওয়ে প্রোটিন যদি না থাকে সেক্ষেত্রে আপনি 100 গ্রাম চিকেন নিতে পারেন, 90 to 120 ক্যালোরি আপনার চলে আসবে। আর নর্মাল বাদাম বা কাঠবাদাম, অ্যালমন্ড এগুলো আপনি নিলে 10 গ্রামের মতো নিতে পারেন। অ্যাপ্রোমিক্স এগুলো মিলিয়ে আপনার 950 থেকে 970 ক্যালোরি চলে আসবে, যেটা আপনার ইফতারিতে আসলো। এখন আপনি খেয়াল করেন এখানে যে খাবারগুলো আমি দিলাম সেই খাবারগুলিতে কিছু আসলে কিন্তু ভাজা পোড়া খুবই কম, ভাজা পোড়া নাই বলতে গেলে। আপনি এই খাবারটা খেয়ে যদি ওয়ার্কআউট করতে যান 1.5 ঘন্টা পরে, আপনার কোনো প্রকার অস্থির লাগবে না, ওয়ার্কআউট করতে গেলে প্রবলেম হবে না, ইজিলি আপনি ওয়ার্কআউট করতে পারবেন। আপনি নর্মালি দেখবেন, একদিন খেয়ে দেখবেন, আপনি যদি নর্মালি সব রকমের ইফতারি খান, ভাজা পোড়া খেয়ে আপনি 1.5 ঘন্টা পর ওয়ার্কআউট করেন, দেখবেন আপনার অস্থির লাগবে, আপনি ওয়ার্কআউট করতে পারতেছেন না। ঠিক আছে। আর দ্বিতীয় জিনিস, যখন ইফতারি করবেন ইফতারিতে পানি আস্তে আস্তে নেবেন, ফ্রুটস যথেষ্ট নেবেন। আমি এখানে কিছু কথা বলি না যেটা আপনাকে এখন বলতেছি। অবশ্যই ফ্রুটস নেবেন। ফ্রুটসের জুস ছাড়া, জুস আসলে না করাটাই বেটার। জুস ছাড়া আপনি সরাসরি যদি আপনি দেখা যায় যে ফ্রুটসগুলো নিচ্ছেন, সেক্ষেত্রে ফাইবারগুলো আপনি পাচ্ছেন, মিনারেলস ভিটামিনগুলো আপনি প্রপারলি পাচ্ছেন। আচ্ছা, এরপরে আসি, এটা আসলে ইফতারের যেটা সেটা আমি বললাম। এরপরে আপনি ওয়ার্কআউট করলেন তো, আচ্ছা, যেটা আমি বললাম ইফতারের যেটা আমি বললাম এখন মোটামুটি 950 ক্যালোরি, যেটা এটা আপনি খেয়ে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনি ওয়ার্কআউটটা শুরু করলেন। তো এই খাবারগুলো যেগুলো, এগুলো আপনি প্রি মিল ওয়ার্কআউটের একটা বেসিক পেয়ে গেলেন। আচ্ছা, এরপরে আসি, আপনি ওয়ার্কআউট করলেন 45 মিনিট 1 ঘন্টা হাইস্ট নর্মাল ওয়ার্কআউট করলেন, জাস্ট নর্মাল ওয়ার্কআউট করার পরে আপনি বাসায় গেলেন। বাসায় গিয়ে তখন কি খাবেন? পোস্ট ওয়ার্কআউট মিল। পোস্ট ওয়ার্কআউটে মিলে আপনি 1 স্কুপ থেকে 1.5 স্কুপ ওয়ে প্রোটিন নিতে পারেন। যারা ওয়ে প্রোটিন নিতে পারছেন না তারা আবারও এগ নিতে পারেন, অথবা চিকেন নিতে পারেন 80 to 100 গ্রাম। দেন নিতে পারেন কি আপনি পটেটো, সুইট পটেটো হতে পারে, নর্মাল পটেটো হতে পারে 150 থেকে 200 গ্রাম। সেই ক্ষেত্রে আপনি ওখানে ক্যালোরি পেয়ে যাচ্ছেন 150 থেকে 170 গ্রাম। দেন চলে আসেন, আবারও আপনি 5টা বা 6টা খেজুর নিলেন, সেখানে আপনি পাচ্ছেন হচ্ছে 100 ক্যালোরিজ। এবং সাথে আপনি একটা ব্রেড বা 2টো ব্রেড ফুললি 2 স্পুন পিনাট বাটার দিয়ে নেবেন। এটা আপনার জন্য মাসেল গেইনের জন্য অনেক 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 বেটার হবে। সো এটাতে হয়ে গেল আপনার পোস্ট মিল ওয়ার্কআউট। তারপর আসেন আপনি রাতের খাবার কিভাবে খাবেন। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের রোজা রেখে বডি মেনটেন করতে হলে আপনাকে সেই পরিমাণ ক্যালোরি, সেই পরিমাণ আপনাকে ফুড আপনাকে প্রপারলি দিতে হবে ডিউরিং 12 ঘন্টা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা সারাদিন দেখা গেছে যে 6টা-7টা মিল ইজিলি নিতে পারতেছি, বাট রমজানের টাইমে ওই টাইমটা আমাদের রাতের ভিতরে মেনটেন করতে হবে। ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত মেনটেন করতে হবে। তো আমাদের গেল সেকেন্ড মিলটা গেল। এখন আমি থার্ড মিলে চলে আসি, যেটা আপনি রাতের বিফোর বেড, মানে সাহারির আগে যেটা নেবেন আপনি। ওখানে নেবেন আপনি 200 গ্রাম চিকেন। যারা মোটামুটি 80 বা 80 কেজির উপরে আছেন তারা 200 গ্রাম, যারা মোটামুটি 70 নিচে আছেন তারা 100-150 গ্রাম ফর মেনটেনিং। রমজানে আমাদের খেয়াল রাখতে হবে যতটুকু আমরা পারবো আমরা মেনটেনিংটা করব। ওখানে গেইনের কথা যতটুকু দরকার গেইনটা আপনাকে মিনিমাইজ করে দিতে হবে, তাইটা ধরে রাখার চেষ্টা করব। বডি যে কন্ডিশনে আছে তবে হ্যাঁ, সেই কন্ডিশনে ধরে রাখার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি লাস্টে আবার কিছু অ্যাড করব। যারা ফ্যাট কমাতে চান তাদের জন্য রমজান হচ্ছে একটা আদর্শ সময়। এটা আমি পরে আসতেছি। এখন আমি যাচ্ছি শুধু মেনটেনিং এবং ওয়েট গেইনের জন্য। হ্যাঁ, এখানে আপনার ওয়েট কিছুটা গেইন হবে, তবে এখানে আমি প্রপারলি এটাই বলবো, আপনি যদি এটা 100% মেনটেন করেন তাহলে আপনি অবশ্যই মিনিমাম 3 lbs থেকে 5 lbs আপনি ওয়েট বাড়াতে পারবেন। আচ্ছা, তো আমি রাতের খাবারটার কথা বলি। সেখানে আপনি নেবেন 200 গ্রাম চিকেন। অবশ্যই চিকেনটা আপনি চেষ্টা করবেন অলিভ অয়েল দিয়ে রেডি করতে। সেখানে আপনার চলে আসবে 450 থেকে 470 ক্যালোরি। দেন আপনি নেবেন হচ্ছে 100 to 150 গ্রাম ব্রাউন রাইস বা নর্মাল রাইস। সেই ক্ষেত্রে আপনি রাইসে পাচ্ছেন 120 ক্যালোরি। এই হয়ে গেল আপনার রাতে সাহারির আগের খাবারটা, মিল নাম্বার 3। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট মিল নাম্বার 4। মিল নাম্বার 4টা আমাদের এমনভাবে নিতে হবে সারাদিন আপনার এই খাবারটাই আপনাকে ব্যালেন্স করতে হবে, মানে ব্যালেন্স করবে আপনার বডিটাকে। এখন জিনিসটা এখন লাস্ট মিল যেটা সাহারি আমরা লাস্ট মিল হিসাবে নিব। এই মিলটা এমনভাবে আপনাকে সিলেক্ট করতে হবে যাতে এই মিলটার ডাইজেস্টটা খুব স্লো থাকে, বাট আপনার প্রোটিন সোর্সটা যাতে আপনার আস্তে আস্তে, অ্যাজ লাইক আমরা যারা ওই যে আমি আপনাদের শর্টকাটে বলি, যদি ক্যাজিন প্রোটিন যারা জানেন অনেকে নিলেন, এটা আস্তে 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 ডাইজেস্ট হয়। সেই ক্ষেত্রে আপনার বডিতে মিনারেলস ভিটামিনগুলো খুব প্রপারলি ভাবে টাইমিং নিয়ে ব্যালেন্স করে। সো এই মিলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সাহারিতে আসলে কি নেবেন যারা মোটামুটি ব্যালেন্স করতে চান এবং এটার প্রতি খুব কিউরিয়াস আছেন, তো আমি এভাবে আসি। 1 কাপ ওটস, সেখানে আসতেছে আপনার 350 ক্যালোরি।
1 কাপ মিল্ক, নর্মাল মিল্ক, সেখানে আসতেছে আপনার 160 ক্যালোরি। 3টা বা 2টো কলা, ঠিক আছে, এটা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন। সেখানে 200-250 বা আরেকটু বেশি আসতেছে ক্যালোরি, 300 একটু কম আসতেছে। দেন 4টা ডিম সিদ্ধ, একটা আপনি ইয়ল্ক রাখতে পারেন, অবশ্যই একটা রাখবেন, একেবারে বাদ দেওয়াটা দরকার আছে, যেহেতু আমাদের বডিতে হেলদি ফ্যাটটা দরকার আছে। সো 4টা এগ নিবেন, তার মধ্যে একটা ইয়ল্ক থাকবে। দেন সেম আপনার 10 গ্রাম বাদাম, অ্যালমন্ড হইতে হবে, পেস্তা বাদাম হইতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট বাদাম হলেই হবে। আর 100 গ্রাম ইয়োগার্ট, এটা 60 ক্যালোরি চলে আসছে। তো আপনি একটা কাজ করতে, এই সবগুলোকে, শুধু ডিমটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আপনি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেন। আপনার এটাতে পানির যে চাহিদা সেটাও পূরণ হলো, আপনার প্রোটিনটাও আসলো, সারাদিন আপনার এই মেনটেনিংটা আপনার হয়ে গেল। তো এখানে আসতেছে আপনার 1070 ক্যালোরি, টোটাল 1070 ক্যালোরি। তো আমি যে 4টা প্যাটার্ন দিলাম সেখানে সব মিলে মোটামুটি আপনার 4000 ক্যালোরি প্লাস আসতেছে। টোটাল 4টা মিল নিয়ে 4000 ক্যালোরি প্লাস আমরা এই টোটাল 4টি মিলে পাচ্ছি, এবং আমাদের লাস্ট মিলে প্রায় 1000 প্লাস ক্যালোরি চলে আসছে, যেটা আসলে আপনাকে লাস্ট মিল বলবো, এবং যেটা ফার্স্ট আবার পরের দিন ফার্স্ট মিল নেওয়ার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। রাইট, এই হচ্ছে বিষয়। আর রমজানে অবশ্যই ফল ফ্রুটস বেশি করে খাবেন, যতটুকু পারেন ভাজা পোড়াটা অ্যাভয়েড করবেন। ভাজা পোড়া খাবো না সেটা বললেও আসলে ভুল, আসলে রমজান আসে বছরে একবার, অবশ্যই মুসলিম জাতি আমরা, আর তার মধ্যে বাঙালি, আমাদের ভাজা পোড়া তো সারা তো আমাদের হবেই না। তারপরে যতটুকু পারি আমরা চেষ্টা করবো যে অ্যাভয়েড করা যায়, যদিও খান অল্প। ফ্রুটস, পানি অবশ্যই ইফতারের পর থেকে ভালো মতো খাবেন। এটা ফ্রুটসের জুসের চেয়ে আমি বারবার প্রেফার করি যে অবশ্যই আপনারা ফ্রুটসটা ডাইরেক্ট র ফ্রুটসটা নেবেন, এটা আপনাদের জন্য ভালো হবে, ফাইবারগুলো ভালো মতো ইয়ে হবে, মিনারেলসগুলো আসবে। আচ্ছা, আর আরেকটা থিংস যেটা আমি বলেছিলাম যে ডায়েট যেটাই মেনটেন করেন, আসলে রমজানের ক্ষেত্রে, রমজানের সময় যারা ফ্যাট লস করতে চায় তাদের জন্য একটা আদর্শ সময়। এখন তাহলে বলবেন ভাই, যারা আমরা ডায়েট মাসেল গেইন করতে চাই, যারা মাসেল গেইনের তো আমি বলেই দিলাম মেনটেনিং, আর যারা ফ্যাট লস করতে চান তারা তাহলে কি করবেন? তারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেমন রাইসের পরিমাপটা আমি 200 গ্রাম দিয়েছি, সেটাকে সব অর্ধেক করে দিবেন, কার্বগুলোকে অর্ধেক করে দিবেন। আরেকটা জিনিস, নর্মালি আপনার এই টাইমে আপনার যারা ফ্যাট আছেন, খাবারটা মেনটেন করে ইফতারিটা শুধু মেনটেন করেন, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর নর্মালি ওয়ার্কআউট করেন, আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হবে না। রমজান মাস অবশ্যই আমরা রমজানটাকে শ্রদ্ধা করবো, ওইভাবে করে আমরা মেনটেনিং করব। আর বারবার বলি যে রমজানে খুব বেশি ফার্স্ট্রেটেড হওয়া দরকার। আল্লাহ আমি রোজা রাখতেছি, রোজা রেখে আমার ওয়ার্কআউট হইতেছে না, আমার মনে হয় ডায়েট হইতেছে না, আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না। আপনি জাস্ট সপ্তাহে 4 দিন ওয়ার্কআউট করেন, নর্মালি আপনি জাস্ট ফুডগুলো নেন, ভাজা পরোটা কমিয়ে দেন, অলিভ অয়েল ইউজ করেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যারা মোটামুটি মেনটেনিং এর ক্ষেত্রে একটু বেশি কিউরিয়াস, তারা অবশ্যই সল্টটাকে একটু কম ইনটেক দিবেন। কারণ সল্ট যখন থাকবে আপনার বডিতে, ওয়াটার থাকবে, ওয়াটার বারবার আপনি ইউরিনের সাথে ওয়াটারটা যাবে, আপনার বারবার পিপাসা লাগবে। নর্মালি খাবারে যতটুকু পরিমাণ দেওয়া দরকার ততটুকু পরিমাণ দিবেন, এক্সট্রা পরিমাণ লবণ কোনো প্রকার দরকার নাই, অলিভ অয়েল দরকার নাই, আর সুগারটাও দরকার নাই। যারা রমজানে ওয়েটটা কমাতে চান তারা কোনো অবস্থাতে সুগারটা নেবেন না, সুগারটা বাদ দিবেন। সুগার আসলে বডির জন্য এতটা ভালো না, যেটা হোয়াইট সুগার বলি। আর অনেকে আবার বাইরে থেকে দেখা যাবে যে ফ্রোজেন আইটেম কিনে আনে, এটা সবচেয়ে ব্যাড জিনিস, ব্যাড থিংস। সো ফ্রোজেন জিনিসটাকে বাদ দিবেন, ঘরে খাবেন, আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন। দ্যাটস ইট। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি আছি। সুস্থ থাকলে করতে পারেন। আমরা কিছুক্ষণ পরে লাইভ থেকে বিদায় নেব। তো আমরা অনেক জানলাম যে আমাদের ওয়ার্কআউট, আমাদের ডিউরিং রামাদান আমরা কিভাবে আমাদের ওয়ার্কআউট প্ল্যানটা সেট করব, কিভাবে আমরা মিল নিব। যদি কারো প্রশ্ন থাকে, আমরা এখনো আছি, কমেন্টে লিখতে পারেন, আমরা চেষ্টা করবো প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। তো যারা বডি বিল্ডার আসলে দেখা যায় যে তারা আসলে কি, তাদের জন্য আসলে পরামর্শ কি? তারা কি রেগুলার ডায়েট প্ল্যান বা রেগুলার ওয়ার্কআউট প্ল্যান ফলো করবে ফর জাস্ট বডি ধরে রাখার জন্য? আসলে ওয়ার্কআউটের ব্যাপারটা আমি বলেছি, আসলে এই টাইমে বেশি প্রেশার দিলেও বডি নিবে না, যেটা সত্যি কথা। এটা যারা প্রফেশনাল আছেন আমার সাথে একমত হবেন অবশ্যই। আপনি যতই প্রেশার দেন বডিতে, যতই হেভি ওয়েট নেন, আপনার বডি সেটা নিবে না, কারণ ওই পরিমাণ নিউট্রিশন আমরা পাচ্ছি না। হয়তো শক্তির জন্য আমরা নিতে পারতেছি, বাট এটা গুড ফর নাথিং। আপনি ওই পরিমাণ নিউট্রিশন নাই, আপনার ওই পরিমাণ আপনি টাইম টু টাইম এটা হেভি মিল নিতে পারতেছেন না। আপনার 12 ঘন্টায় আপনার 4টা মিল নিতে হতেছে। এই ডিউরিং মিল টু মিলের 1 মিল থেকে মিল 2 এর টাইমিংটাও খুব কম, 1.5 থেকে 2 ঘন্টা। আপনাকে এমনভাবে মিলগুলো নিতে হবে যেন ওই টাইমের ভিতর ডাইজেস্ট হয়, পরেরটা আপনি নিতে পারেন, দেন পরেরটার জন্য আপনি প্রিপেয়ার থাকতে পারেন। এবং এই বিটুইন টাইমসে আপনার ওয়ার্কআউটটা করতে হবে। সো আপনি হেভি খেয়ে হেভি করে, যেমন আমরা আগে করতাম কি,
হেভি ভাবে খাইতাম, হেভি ভাবে পুশ করতাম। সো এটা তো এখন পসিবল না। সো ওই ক্ষেত্রে এটা মেইনটেনিং ছাড়া আর কোনো এখন অপশন নাই সেটাই আমি বলবো, কারণ দরকার নাই। এই টাইমটা জাস্ট মেইনটেনিং বড় জিনিস। আলহামদুলিল্লাহ একটা মাস কিছু হবে না, দেখতে দেখতে চলে যাবে। আর যেটা হচ্ছে বিষয় যে আচ্ছা মাসেল গেইন করা এবং ফ্যাট কমানো একসাথে কি ভাবে করা যায়, কমেন্ট করেছেন এমডি রবিন তালুকদার ভাই। আচ্ছা, মাসেল গেইন আর ফ্যাট লস একসাথে, এটাকে যদি আমি শর্ট ফর্মে বলি তাহলে আপনার এটা বলতে হবে লিন গেইন। ঠিক আছে, এখন লিন গেইনটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আগেকার দিনে যারা বডি বিল্ডিং বা আমরা যেটা প্রথম অনেক আসলে দিন যত যাচ্ছে তত অ্যাডভান্স হচ্ছে। আমরা আগে কি করতাম, ডার্টি বাল্কিং করতাম, একেবারে উল্টা পাল্টা খেয়ে ওজন করতাম প্রচুর, তারপরে কমাতে কমাতে দেখা যেত আমরা 10 কেজি গেইন করেছি, ওখানে আসছে আমাদের 3 কেজি 2 কেজি। বাট লিন গেইনটা হচ্ছে আপনি যদি 4 কেজি গেইন করেন, আপনার ওখানে মিনিমাম 3 কেজি আপনার সলিড মাসল থাকতেছে। সো এখনকার সবসময় বলি আমরা ডু স্মার্ট থিংস। ঠিক আছে, তো স্মার্ট ভাবে ওয়ার্কআউট করতে হবে, স্মার্ট ভাবে ডায়েট নিতে হবে, তাহলে আপনি লিন ডায়েটটা আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিই। লিন ডায়েটটা এমন থাকবে, আমি একটু আগে একটা প্যাটার্ন দিয়েছি, সেই প্যাটার্ন যদি আপনার বডি ওয়েট 80 কেজি মোটামুটি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওটা মেনটেন করতে পারেন। যদি 80 কেজির নিচে হয়, জাস্ট আপনি ক্যালোরিটা একটু কমিয়ে দিয়ে ধরেন 50 গ্রাম যেগুলোতে রাইস আছে, আমি এটা আপনাকে দিয়ে দেবো। আপনি যদি ভিউয়ারদের জন্য এটা একটা নিচে আপনাদের ডিসক্রিপশন লিংকে দিয়ে দেন তাহলে বেটার হবে। আমি আপনাকে এটা ডিটেইলস দিয়ে দিতে পারবো, অবশ্যই দিয়ে দিব। আপনারা এই লাইভটা শেষ হলে ডিসক্রিপশনে লিংকটি চেক করবেন। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো সেই ক্ষেত্রে আপনি কার্বটা একটু কমাই দিবেন, প্রোটিনটা বাড়িয়ে দিবেন। অবশ্যই লিন ডায়েটের ক্ষেত্রে আপনার প্রোটিনটা একটু হাই থাকবে, ক্যালোরিটাও একটু ডেফিসিট থাকবে, একটু কম থাকবে সামান্য। যদি আপনি একদম ফ্যাট লুজ করতে চান, সেই ক্ষেত্রে ক্যালোরি আবার ডাউন থাকবে, প্রোটিন হাই থাকবে। সো এটা আপনাকে একটু বুঝে নিতে হবে। আমার কথাটা দরকার না বুঝলে আরেকবার টেনে বুঝে নেবেন। আমি আবার বলি, তাহলে আপনি যদি লিন গেইন করতে চান, সেই ক্ষেত্রে যে প্যাটার্নটা আমি দিয়েছি ডায়েটের, সেটা থেকে কিছুটা পরিমাণ ক্যালোরি কমিয়ে দিবেন। যেখানে আমার ফর এক্সাম্পল দিই আপনাকে, ওখানে কিছু জায়গায় আমি বলেছি রাইস 200 গ্রাম, সেখানে আপনি নিবেন হচ্ছে 120 গ্রাম 150 গ্রাম অ্যাপ্রোমেক্স, যদি আপনি 80 কেজির নিচে হন। বাকিটা প্রোটিন সব ঠিক থাকবে, প্রোটিনটা একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন, সেটার ক্ষেত্রে সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনার লিন গেইনটা হয়ে যাবে। এমডি সাকিব ভাই প্রশ্ন করেছেন চিনি কি খাওয়া যাবে? আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যদি আপনি ফ্যাটি হন, আপনি যতটুকু পারেন চিনিটা অ্যাভয়েড করবেন। যদি আপনি ফ্যাটি হন, যদি আপনি একদম স্কিনি হন, সুগার নিতে পারবেন। বাট আসলে কি ফ্যাটি বলেন আর স্কিনি বলেন, সুগারটা যতটুকু দরকার মানে মোটামুটি অ্যাভয়েড করাই ভালো। যতটুকু দরকার নিতে পারেন, নাহলে অ্যাভয়েড করাই ভালো। আর আবার এটার বিপরীতে আপনারা কিন্তু যে ইজিকেল বা আদার থিংস আছে, এগুলো ইউজ করলে কোনো লাভ হবে না। হয়তো আমাদের সাথে অনেকেই ছিলেন না, প্রশ্নগুলোর উত্তর কিছু কিছু আমরা আগেই আলোচনা করেছি, তারপর আমি বলবো আবার বাইকে রিপিট করার জন্য। রোজার সময় কখন ওয়ার্কআউট করা ভালো হবে ওয়েট লস করার জন্য? মানে উনি হয়তো বা ছিলেন না আমাদের সাথে, যার কারণে হয়তো বা দেখেননি, তিনি এই প্রশ্নটি করেছেন। আচ্ছা, ওয়েট লস করার জন্য আসলে কি ওয়েট লসের অটোমেটিকলি রমজানে আপনি ওয়েট লসের বলে দিয়েছি একটা আদর্শ টাইমিং। কারণ সারাদিন আপনি একটা ফাস্টিং এ আছেন, বডি অটোমেটিকলি আপনার ফ্যাট গুলোকে এনার্জিতে কনভার্ট করতেছে, আপনার অটোমেটিকলি ফ্যাট কমতেছে। আপনার জাস্ট মেনটেন করতে হবে যে আপনি ইফতারিতে কি খাচ্ছেন, রাতে কি খাচ্ছেন, সাহারিতে কি খাচ্ছেন। সো খাবারটা আপনাকে মেনটেন করতে হবে এইভাবে। আমি আসতেছি ওনার কোয়েশ্চেন অ্যান্সার, আমি আগে ডায়েটটা বলে নিই আপনাকে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে ভাজা পোড়া বাদ দিতে হবে, সুগার বাদ দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ক্যালোরি যাতে হাই না হয়, ক্যালোরি ফুড হাই না হয়। ভাজা পোড়া কমিয়ে দিবেন, অলিভ অয়েল নেবেন। যদি ভাজা পোড়া খান তো একদম অলিভ অয়েল দিয়ে, একদম বাসার খুব সামান্য টাইপের নিতে পারেন, যেহেতু রমজান না বলার কিছু নাই। আর ওয়ার্কআউটটা কখন করবেন, যদি আপনি খুব বেশি ফ্যাটি হন, ওয়ার্কআউট মানে চাচ্ছেন যে ফ্যাট লস করতে, নর্মালি আপনি ইফতারের পরেও করতে পারেন, অথবা আপনি ইফতারের আগে করতে পারেন, এটা বলবো। বাট সকালে যদি আপনি একদম প্র্যাকটিস না থাকে, আপনি হঠাৎ করে সকালে ওয়ার্কআউট করতে পারবেন না। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদিও ওয়ার্কআউট সকালেও করেন, আমি সেটাও বলতেছি, যদি আপনি সকালেও করেন, আপনি সারাদিন রোজা রাখতে পারবেন কিনা সেটা চিন্তা করে বুঝে তারপরে আপনি ওয়ার্কআউটটা শুরু করবেন। আচ্ছা, আকাশ ভাই কমেন্ট করেছেন সপ্তাহে 4 দিন ওয়ার্কআউট প্ল্যানটা কি কি হতে পারে, আমরা কি কি ওয়ার্কআউট করতে পারি 4 দিন ডিউরেশনে? আমরা যদি এটি আলোচনা করেছি, তারপর একটু শর্টলি বলবেন যে 4 দিনে কিভাবে পুরো ওয়ার্কআউটটা সেশনটা শুরু করবেন। আচ্ছা, আমি জানি না আপনি ওয়ার্কআউটে কোন লেভেলে আছেন, প্রাইমারি না ইন্টারমিডিয়েট না অ্যাডভান্স লেভেলে, যেটাই হোক না কেন। এখন যেহেতু রমজানে আমার সব মোটামুটি একটা প্যাটার্নে আনতে হবে আমাদের, এটাই কারণ আমাদের টাইমও শর্ট, ওয়ার্কআউটের টাইমও শর্ট, নিউট্রিশন ডায়েটেরও আমাদের ফুডগুলোরও টাইমিং শর্ট আছে। সো আমি বলবো সেই ক্ষেত্রে আপনারা দুটো করে পার্ট রাখতে পারেন। ফর এক্সাম্পল দুটো পার্ট, আপনি আপনি ব্যাক আর বাইসেপ করবেন। ব্যাকের আপনি 3টা আইটেম করবেন, বাইসেপসের 2টা আইটেম করবেন। কোনো প্রকার হেভি ওয়েট নেওয়ার দরকার নেই, কোনো প্রকার সুপার সেট দরকার নেই, কোনো প্রকার জায়েন্ট সেট দরকার নেই, কোনো প্রকার ড্রপ সেট দরকার নেই, নাথিং। জাস্ট আপনি নর্মালি 4 সেট, প্রথমটা 4 সেট করবেন, দ্বিতীয়টা ধরেন 4 সেট করলেন,
পরেরটা 3 সেট করলেন, এইভাবে করে করবেন। সেম পরের দিন চলে আসবেন আপনি চেস্ট ট্রাইসেপসে। চেস্ট ট্রাইসেপস আপনি যদি করেন সেম, চেস্টের করবেন 4টা আইটেম, ট্রাইসেপসে করবেন 2টা বা 3টা আইটেম। সর্বোচ্চ আপনি একটা প্যাটার্ন রাখবেন যে আমার সব মিলে 6টা যাতে আইটেম পার না হয়, মানে 6টা আইটেম পার না হয়। চেস্টের 4টা, ট্রাইসেপসের 3টা, এইরকম আর কি। দেন আসবেন আপনি শোল্ডার ট্র্যাপসে। তৃতীয় দিন শোল্ডার ট্র্যাপস আপনি করলেন, শোল্ডারের মারলেন আপনি 4টা আইটেম, 3টা আইটেম, 3টা বা 4টা আইটেম, আর ট্র্যাপসের করলেন আপনি 1টা বা 2টা আইটেম, সাথে আপনি অ্যাবস রাখলেন। এবার আসেন লেগসে। লেগসের সাথে অন্য কিছু করার দরকার নেই, লেগসটা আপনি প্রপারলি একদিন রাখাটাই বেটার, কারণ লেগসের ওয়ার্কআউটে আসলে হেভিও বলবো না, কারণ লেগসের ওয়ার্কআউটটা আলটিমেটলি একটু কষ্টকর বেশি, এটা সবার জন্য, সব আমার কথা বললেই হয় লেগস ডে আসলে ফাঁকি নেই। হ্যাঁ, এখন তো না ফাঁকি করা যাবে না, যদিও ফাঁকির ফল আমি এখনো বুঝতেছি। যাই হোক, ইনশাল্লাহ আই ট্রাই টু বি ডেভেলপ মাই লেগস এভরি টাইম এভরি ডে। এনিওয়ে, সো জিনিসটা হচ্ছে এরকম যে লেগসটা আলাদা রাখবেন, সেটা আপনার জন্য বেটার হবে, এই হচ্ছে বিষয়। ওকে, সো আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই 7 মাস যাবত ওয়ার্কআউট করি, আমার 2 কেজি বেড়েছে, আমি কি করতে পারি? মানে তিনি হয়তোবা তিনি ওয়েট কমাতে চাচ্ছেন, কিন্তু তিনি 7 মাস ধরে ওয়ার্কআউট করছেন, তার ওয়েট বাড়ছে 2 কেজি, মানে অর্থাৎ বোঝা যাচ্ছে সে কমাতে চাচ্ছে কিন্তু তার ওয়েট গেইন হচ্ছে। আচ্ছা, এই কাজটা অনেক ক্ষেত্রে হয় যে ভাইয়া আমি তো ওয়েট কমাইতে আসছি, আমার তো ওয়েট বাড়তেছে। আসলে আপনি যখন ওয়ার্কআউট করবেন 7 মাস 6 মাস করতেছেন, আদৌ আপনি একটু চিন্তা করে দেখছেন সেটা কি ফ্যাট নাকি সেটা মাসলস? অনেকে আছে ওয়ার্কআউট, ভাই আমি কমাইতে আসছি কিন্তু আমার 3 কেজি বাড়তেছে। এই 3 কেজিটা কিভাবে বাড়লো? আপনার এটা আগে খেয়াল করতে হবে যে আপনার ফ্যাট বাড়তেছে না আপনার মাসল বাড়তেছে। যদি মাসল বাড়ে আলহামদুলিল্লাহ 3 কেজি না, আপনি 5 কেজি 10 কেজি বাড়ান। যদি এটা ফ্যাট আসে, সেই ক্ষেত্রে আপনার ডায়েটটাকে ঠিক রাখতে হবে। এখন এটা আপনাকে আমি সামনাসামনি দেখলে হয়তো বা বুঝতে পারতাম যে আপনার বডিটা কোন কন্ডিশনে আছে, আপনি কততে শুরু করেছিলেন। তো আমি এটাই আপনাকে ক্লিয়ার হওয়ার জন্য বুঝাবো। আপনি আগে খেয়াল করে দেখবেন আপনার স্কিন আগে যেরকম ছিল এখন কি সেরকম আছে, ফ্যাটের লেয়ার গুলো কি, অ্যাবসে যেরকম ফ্যাটের লেয়ার ছিল সেগুলো কি সেরকম আছে, পিঠের লেয়ার গুলো কি সেরকম আছে। যদি দেখেন ন্যূনতম কম বাট আপনার ওজন বেড়ে গেছে, ইটস ফাইন, নো প্রবলেম। আচ্ছা, আর এস আফিক ভাই কমেন্ট করেছেন যে ওয়ার্কআউটে সাধারণত কত ক্যালোরি বার্ন হয়? আমরা জানি যে ক্যালোরি নিচ্ছি, এটা আসলে বলাটা একটু টাফ, তারপরও রেগুলার ওয়ার্কআউটে একটু যদি বলেন এই বিষয়ে। আচ্ছা, আসলে আপনি জানেন। আচ্ছা, আসলে এটা দেখেন, আসলে এটা ওইভাবে কখনোই বলা সম্ভব না, এটাই বাট আমি বলেছি আগে। দেখেন আপনি যখন এটা কার্ডিও করতেছেন, ফর এক্সাম্পল আপনি ট্রেডমিলে দৌড়াতেছেন, ওখানে দেখেন এক ঘন্টায় ধর ফর এক্সাম্পল 1 ঘন্টা বলবো না, আমি যেটা করি দেখা যায় আমার 30 মিনিটে আমার মোটামুটি 100 ক্যালোরি, কারণ আমি স্লো করি, 100 ক্যালোরি বার্ন হয়ে যায়। এখন যখন আপনি একটা ওয়েট দিয়ে প্রেশার নেবেন, তার চেয়ে কিন্তু বেশি ক্যালোরি বার্ন হবে, সেটাই স্বাভাবিক। মাসলের টিয়ার হয়, আপনার পুশও পড়তেছে, এটা আসলে এইভাবে বলা সম্ভব না। তারপর আমি বলি একটা এভারেজ যদি বলেন আপনি, তাহলে মোটামুটি এখন আবার এখানেও কথা আছে, আমি যে বলবো সেটা আমার চিন্তা করে বলতে হবে, কারণ আমি এখন বললাম, এখন আমি যে ওয়ার্কআউটে যেই ওয়েট নিব আপনি কিন্তু সেই ওয়েট নিবেন না। আমি যে ওয়েটটা নিব সেখানে ধরেন আমার 800-1000 ক্যালোরি বার্ন হবে ফর এক্সাম্পল 1 ঘন্টায়। আপনাকে আপনি লাইট ওয়েটে করতেছেন বা আপনি একটু কম ওয়েটে করতেছেন, দেখা যাবে যে সেম ক্যালোরি। এটা আসলে বলার ক্যালোরিটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু ওয়েট নিচ্ছেন। আমি আপনাকে বলবো এটা যে আপনি ওই ক্যালোরি ওয়ার্কআউটের ক্যালোরিটা হিসাব না করে আপনি ডিউরিং কার্ডিও ওয়ার্কআউটের ক্যালোরিটা হিসাব করবেন, এবং বাকিটা আপনি ক্যালোরি, যদি আপনি ফ্যাট হন তাহলে খাবার থেকে ক্যালোরিটা কমাবেন, অটোমেটিকলি অ্যাডজাস্ট থাকবে। ওকে, আরিফ ভাই রোজার দিন কোন সময় ওয়ার্কআউট করলে ভালো হবে? যদিও প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি, তাও আবার একটু বলবেন যদি। আচ্ছা, রমজানে ওয়ার্কআউটটা কখন করলে ভালো হবে? আমি বলেছি যে আমি আসলে বেসিক্যালি অন্যদের করাই বা যে টাইমে করি, আমি সবচেয়ে বেনিফিট পেয়েছি ইফতারের মিনিমাম 1.5 ঘন্টা পরে, কারণ ওই টাইমে আপনি প্রি ওয়ার্কআউট মিলটাও পাচ্ছেন, পেড রেস্ট পাচ্ছেন, রেস্ট পেয়ে আপনি আবার পরে ডায়েট, হ্যাঁ আপনি ওয়ার্কআউট করে পরেরটায় আপনি মিলটা পাচ্ছেন। সো আপনি প্রিটাও পাচ্ছেন, পোস্টটাও পাচ্ছেন, তারপর আবার গ্যাপে আপনি রাতের খাবার খেতে পারতেছেন। মানে আপনার ফুডটা অটোমেটিকলি যতটুকু রিকভারির টাইম দরকার, ডিউরিং রিকভারিতে আপনার ফুডটা আসতেছে। জিসাম ভাই কমেন্ট করেছে রমজানে 2 বেলা অ্যাপস ওয়ার্কআউট করতে চাই, উপযুক্ত সময় কখন? ভাই আমি নিজে অ্যাপস বানাতে পারিনি, রমজানে তিনি অ্যাপস বানাতে যাচ্ছেন, এই জন্য তিনি 2 বেলা ওয়ার্কআউট করতে যাচ্ছেন অ্যাপস। তাকে আসলে কখন ওয়ার্কআউট করতে বলা যায়? আচ্ছা, 2 বেলা যদি করতে চান, 2 বেলার প্রয়োজন হবে না, আপনি একবারই করলে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে যেহেতু আপনি অ্যাপসটা বানাতে যাচ্ছেন, যদি একেবারে মনে করেন যে আপনি এক্সট্রিম লেভেলে অ্যাপসে প্রেশার দিয়ে আপনি ওইভাবে করবেন ইফতারের পরে, তাহলে আপনি অ্যাপস করতে পারবেন না, এটা বলে লাভ নেই। তাহলে আপনি ওই ইফতারের আগে যদি শুধু অ্যাপসটার ক্ষেত্রে ফোকাসটা দেন, আপনি ইফতারের আগে করে নিতে পারেন। ইফতারে মিনিমাম আধা ঘন্টা আগে থেকে ওয়ার্কআউট শুরু করলেন, বা 1 ঘন্টা, আধা ঘন্টায় অ্যাপস এনাফ। আই হোপ ভাইয়া আনসারটা পেয়ে গেছেন। টুটুল ভাই
3 মাস ধরে ওয়ার্কআউট করছি বাট মাসেল বৃদ্ধি পাচ্ছে না। মানে আসলে এগুলো আসলে এক একজনের বডির উপর ডিপেন্ড করে। আমি যতটুকু জানি যে ওয়ার্কআউট নিচ্ছেন কিনা, আপনি ডায়েট করছেন কিনা, প্রপার রেস্ট নিচ্ছেন কিনা, এই বিষয়ের উপর ডিপেন্ড। যদি তারপর একটু বলে দেন শর্টের উপরে। আচ্ছা, মাসেল গেইন কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। আগে আপনাকে এটা বুঝতে হবে, সবার আগে আপনার ডায়েট, দেন হচ্ছে আপনার প্রপারলি রেস্ট, দেন তারপর হচ্ছে আপনার ওয়ার্কআউট, তারপর হচ্ছে আপনার হরমোনের ব্যাপারটা। আচ্ছা, আমি শুরু থেকে আসি। যদি বলেন আপনার ডায়েট, আপনি ওই পরিমাণ প্রোটিন নিচ্ছেন কিনা যেটা আপনার পার ডে বডিতে দরকার। এখন এক মাসেল গেইনের ক্ষেত্রে আপনার যেটা স্ট্যান্ডার্ড রুলস আছে, গ্রাম, তো আপনি যদি মাসল গেইন করতে চান সেই 1 গ্রামের একটু বেশি নিতে হবে। ধরে নেন আপনি 1.5 গ্রাম করে নিতে হবে, পার কেজিতে 1.5 গ্রাম করে প্রোটিন। ক্যালোরিও আপনাকে বাড়িয়ে নিতে হবে। সেকেন্ড থিং আসবো আপনার রেস্ট, ঘুম। আপনি আদৌ 8 ঘন্টা ঘুমাচ্ছেন না ঘুমানোর আগে মোবাইলটাকে পাশে নিয়ে আছেন, সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাত্রে বিছানায় গেলে 1-2 ঘন্টা চলে যায় মোবাইল। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি যখন ঘুমের আগে মোবাইল রাখবেন, আপনার চোখে যে রশ্মিটা যাবে মোবাইলের, সেটার জন্য আপনার ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। তৃতীয়তে আসি হচ্ছে আপনার ওয়ার্কআউটের ধরন। আপনি যখন মাসেল গেইন করতে যাবেন অবশ্যই আপনাকে হেভি পুশ করতে হবে। হেভি পুশ করতে হবে, না হলে আপনার ওই মাসেলসটা ডেভেলপ হবে না, ম্যাচুরিটি আসবে না মাসেলসের, মাসেল গেইন হবে না। হয়তো আপনি গেইন করলে, অনেকে হয়তো ওয়ার্কআউট করতেছে, প্রথম এসে হালকা ওয়েট নিয়ে ওয়ার্কআউট করলো, ফ্রি হ্যান্ড করলো, 1-2 কেজি বাড়লো, বাট বিলিভ মি এরপরে আপনার বাড়বে না ওয়েট, ঠিক আছে? মাসেল সাইজ বড় হবে না। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে এটা কথা বলবেই না, যদি ভালো থাকে সেই ক্ষেত্রে বা ইনক্রিজ হয় সেই ক্ষেত্রে আপনার ওয়ার্কআউটটাও ভালো হবে এবং আপনার মাসল গেইনটাও সুবিধা হবে। আমি তাহলে বলুন ভাই, আমি ওয়ার্কআউটের মানে আমি তাহলে আমি ওই কি বলে হরমোনটা কিভাবে বাড়াবো? হরমোনটা বাড়ানোর সেম আমি বললাম, এখানে ওয়ার্কআউটের ভিতরেই কথা বলা আছে যে পুশ হেভি। এখন পুশ হেভি কোনটা? আপনি নর্মালি তো সব ওয়ার্কআউট একটু একটু করে হেভি ওয়েট নিয়ে করার চেষ্টা করবেনই, বিশেষ করে স্কোয়াট, লেগ প্রেস, ডেডলিফট। এটাতে যত আপনি প্রপারলি আস্তে আস্তে ওজন নিতে চেষ্টা করবেন, তত আপনার বডি পুশ করবে। পুশ করার পরেই আপনার পিটুইটারি গ্ল্যান্ড আছে আমাদের, যেটা এটা হরমোনসের ব্যাপার আছে, আমরা তো ডিটেলসে না যাই। সো ওইখান থেকে আপনার হরমোনটা ইনক্রিজ হবে। যখন হরমোন ইনক্রিজ করবে, অটোমেটিকলি বডি আপনার মাসেল খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, তাড়াতাড়ি বিল্ড করবে, এবং সাথে আপনার ডায়েটটাও ঠিক রাখতে হবে। এই 4টা জিনিসের কোনো একটা যদি আপনার মিস হয়ে যায়, আপনার প্রপারলি গেইন হবে না। আমাদের শিবলু মালিক ভাই, তিনি অনেক সময় ধরে আমাদের লাইভ দেখছেন, ধন্যবাদ ভাইয়া। তিনি কমেন্ট করেছেন, আই এম 52 years old. I have been doing workout at gym for last 4 months. তিনি last 4 months workout করছেন এবং satisfactory improvement, আলহামদুলিল্লাহ. But I like to gain some mass. It is possible at this age যে এই যে আসলে mass তিনি গেইন করতে যাচ্ছেন. Please give me some tips. Yeah, definitely. আলহামদুলিল্লাহ, আপনি এই বয়সে এখন ওয়ার্কআউট করতেছেন, এটা একটা বড় প্রাপ্তি, আর আপনি আমাদের সাথে আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার এজ ইজ কোনো ফ্যাক্টর না। আপনার ফ্যাক্টরটা হচ্ছে, আমি একটু আগেও বলেছি, আপনার ডায়েটটা আপনি প্রপারলি ঠিক রাখবেন। আপনি যেহেতু বলতেছেন আপনার মোটামুটি ইনক্রিজ ভালোই হয়েছে মাসল, কিন্তু মাসল ম্যাচ যেতে গেলে আপনাকে ফুড আরও বাড়াতে হবে। ওয়ার্কআউটের জন্য যে প্রেশারটা আপনি দিচ্ছেন, যে পরিমাণ ওয়েট লোড দিচ্ছেন, ওয়েটের লোডটাও বাড়াতে হবে। আর হরমোনসের জন্য আমি বলেছি, যেহেতু আপনার একটা এজে পৌঁছে গেছেন, সো সেই ক্ষেত্রে আপনার হরমোনটাকে আরো পুশ করতে হবে। সো আপনার হেভি ওয়েট দিয়ে ডেডলিফট, তারপরে লেগ প্রেস, স্কোয়াট, এগুলো আপনার সাথে দরকার হলে একজন স্পটার রাখবেন, বা যারা ট্রেনার আছে ট্রেনারকে রাখবেন, হেল্প করবে আপনি, ইনশাল্লাহ আপনি, এটা সম্ভব, ইম্পসিবল না। আচ্ছা, আরেকজন মোহাম্মদ আলামিন ভাই, আমি ওয়েট গেইন করতে যাচ্ছি, হোয়াট শুড আই ডু ফর মাই রামাদান প্ল্যান? আমরা অলরেডি প্ল্যান দিয়েছি, বাট আমরা বলবো রামাদানে আপনার ওয়েট গেইন করতে হলে আমাদের ডায়েট প্ল্যানটা, আমাদের লাইফটা সব প্রথম থেকে দেখুন, আমাদের সেখানে প্রতিটি বিষয়ে আলোচনা করা আছে। সো মোহাম্মদ আলামিন ভাই, আপনাকে একটু আমাদের লাইভটা রিভিউ করে দেখতে হবে, আর ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা অনেক ডিটেলস। আর অভিক ভাই কমেন্ট করেছেন, ভাই মোটামুটি একটু মাসেল গেইনের জন্য মান্থলি খাবারের খরচটা কেমন আসবে? আসলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে বডি হচ্ছে 1 গ্লাস খালি পানি খাওয়া হবে আমার। তার হচ্ছে হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি হাইট, ওয়েট হচ্ছে 70 এর মধ্যে রাখতে চাচ্ছি। মানে আমি মনে করি যে আরেকটু বেশি দরকার বিএমআই অনুযায়ী। 70 বা 73 75 হলে বেটার হয় বিএমআই তে, মানে বডি মাস ইনডেক্স। আমার ওয়েট 70 আছে, বাট ফ্যাট বেশি। ও আবার 70 কেজি ওয়েট, এবং এর মধ্যে তার ফ্যাট বেশি, এবং তিনি খাবারের খরচটা একটু সম্পর্কে জানতে চাচ্ছেন যে আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, আমি বলি,
বডি একটা মেশিন, আপনি যদি একটা মেশিনকে একটা কাজ সম্পাদনের জন্য ওই পরিমাণ জায়গায় নিয়ে যেতে চান, যেই পরিমাণ পেট্রোল আপনার লাগবে বা ডিজেল লাগবে বা যে পরিমাণ ইলেকট্রিক লাগবে, ওই জিনিসটা কিন্তু আপনার বডিতে দিতে হবে। আমি ফুডের কথা বলতেছি। আমি আরো সহজ করে দেই, ধরেন আপনি আপনার যে হাইট ওয়েট বললেন সেই অনুযায়ী আপনার 5 ফুট 10 তো, আর ওজন হচ্ছে 70 কেজি। তো আপনার মোটামুটি 82 লাগে আর কি, 82 বা 83 লাগে আমার দৃষ্টিতে। এখন যদি আপনি এটা করতে যান সেই ক্ষেত্রে আপনার 5 ফুট 10, ওজনটা 70 কেজি, তো আপনি পার কেজিতে 1.5 গ্রাম করে প্রোটিন নেবেন। পিওর প্রোটিন 1.5 গ্রাম। প্রোটিন মানে বুঝাতে যাচ্ছি আমি, চিকেন বলেন, এগ বলেন, বিফ বলেন বা ওয়ে প্রোটিন বলেন, সারা দিনে 3-4টা মিলে ভাগ করে আপনি 70 কেজি যদি হয়, সেই 70 কেজি 1.5 গ্রাম, ঠিক আছে, এই পরিমাণ নেবেন। সাথে ক্যালোরিটাও আপনার বাড়াতে হবে, বাট ক্যালোরিটা এমন ভাবে বাড়াতে হবে যাতে আপনার ফ্যাটটা না আসে। ক্যালোরিটা আপনি কিভাবে বাড়াবেন আপনি বলি, উনি বলেছেন উনি একটু ফ্যাট, রাইট? সো আপনি পার মিলে ধরেন 100 গ্রাম বা 80 গ্রাম আপনি রাইস রাখলেন, সাথে কমপ্লেক্স কার্ব রাখলেন, হেলদি ফ্যাট রাখলেন, এভাবে আপনার অ্যাডজাস্ট করে দেবেন। ক্যালোরি পরিমাণটা আপনার 2000 ক্যালোরিতে রাখবেন, ঠিক আছে? এটার ক্যালকুলেটর আপনি ইয়াতে পেয়ে যাবেন, অ্যাপল স্টোরে পেয়ে যাবেন, খুব ইজিলি আপনি বের করতে পারবেন। আচ্ছা, চৌধুরী ভাই একটা কমেন্ট করেছে, তিনি 24 বছর বয়স তার প্রশ্ন হচ্ছে, বাসায় তিনি পুশ আপ এন্ড পুল আপ দিচ্ছেন রেগুলার, ইজ ইট গুড ফর হেলথ? আচ্ছা, ডেইলি করছেন তিনি পুশ আপ আর পুল আপ, আপনার বয়স 24। আচ্ছা, ওয়ার্কআউট যে কোনো বয়সেই করা যাবে, সেটা কোনো ফ্যাক্ট না। এখন কথা হচ্ছে আপনি শুধু এই দুইটাই করতেছেন। আমি স্পেসিফিক আপনি বলে দিলেন যে আপনি পুশ আপ আর পুল আপ করতেছেন। পুশ আপে আপনার চেস্ট, আপনার বাইসেপস, ট্রাইসেপস ইমপ্রুভ হচ্ছে, ব্যাকে আপনার ব্যাক, শোল্ডার, ট্রাইসেপস, বাইসেপস এগেইন আপনার হচ্ছে। আপনার বাকিটা আরো কিছু ব্যাপার আছে, ট্র্যাপসের ব্যাপার আছে, আপনার লেগসের ব্যাপার আছে, এগুলো আপনার ওয়ার্কআউট যদি না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? একটা বডি ব্যালেন্স করতে গেলে আপনার ফুল বডি ওয়ার্কআউট করতে হবে। ফুল বডি ফ্রি হ্যান্ড করা যায় বাসায় ইজিলি। আপনি উঠবস করলেন, জাম্পিং জ্যাক্স করলেন, তারপর আপনি শুধু পুশ আপের অনেকগুলো ধরন আছে, আমার আগের ভিডিওগুলোতেও আছে কয়েকটা পুশ আপের ধরন আছে, সেগুলো আপনি করতে পারলেন। আরো অনেক ধরনের ওয়ার্কআউট আছে ফ্রি হ্যান্ড, যেগুলো আপনি সবগুলো মেনটেনিং করে করতে পারবেন। সো এটা কোনো ব্যাপার না। আর পুশ আপ পুল আপস আপনি মারেন, সমস্যা নেই, বাট বাকি ওয়ার্কআউট গুলোও ব্যালেন্স রাখবেন। সিফাত ভাই কমেন্ট করেছেন, কয়েকটা ন্যাচারাল খাবারের নাম বলেন। আমি ন্যাচারাল খাবার ছাড়া বললাম, সবই ন্যাচারাল। আমি আপনাকে বলে দেই, আপনি চিকেন এগ বেশি করে খান। যদি বেশি ফ্যাট হন তাহলে ক্যালোরিটা কমাই দিবেন, আর যদি স্কিনি হন প্রোটিনটা বাড়িয়ে দেবেন। দ্যাটস ন্যাচারাল খাবার। আচ্ছা, হাসান অনিক ভাই, লুজ স্কিন ঠিক করবো কিভাবে ভাই? তার মানে অথবা আপনার একটু স্কিনটা লুজ, ওয়ার্কআউট করে আসলে তো স্কিন স্পেশালিস্টদের আসলে এটা অনেক যদি আপনার এখন অনেক আছে যে অনেক মোটা থেকে আস্তে আস্তে হঠাৎ করে শুকানো হয়েছে বা ডায়েট করে করে কমে গেছে, সেক্ষেত্রে স্কিনটা ঝুলে যায়। আসলে এটার জন্য কিছু ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো ইউজ করতে হবে। আমি একটা দেশি পদ্ধতি আপনাকে বলি, আপনি ওয়ার্কআউটের আগে অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে স্কিনটাকে ভালো মতো মেখে নেবেন, তারপর আপনি ওয়ার্কআউট করবেন, সেই ক্ষেত্রে কিছুটা স্কিন টানবে। বাট আপনার যদি অতিরিক্ত পরিমাণ ঝুলে যায়, সেক্ষেত্রে ওয়ার্কআউট আপনি করেন, এটা আস্তে আস্তে টেনে যাবে, বাট ইটস নিডেড টাইম। বাট আপনি দ্রুত করতে চান, সেই ক্ষেত্রে ডাক্তার পরামর্শ করতে পারেন। ওকে, সো আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে শিপলি ভাই, থ্যাংক ইউ সো মাচ বলেছেন তিনি। এবং মোহাম্মদ আলামিন ভাই বলেছেন যে আমি 5 ফুট 7 ইঞ্চি কিন্তু ওয়েট মাত্র 48। এই অবস্থাতে আমার জন্য বেটার ওয়ার্কআউট প্ল্যান আর ইম্পর্টেন্ট ডায়েট প্ল্যান যদি কিছুটা ধারণা দিতে চান। ওয়েটটা খুবই কম, ওয়েটটা হচ্ছে 48 কেজি এবং হাইট হচ্ছে 5 ফুট 7। আপনি মিনিমাম 2 ঘন্টা পর খান ভাইয়া, আপনি খান। আপনি ফুডের কোনো বিকল্প না। আপনি ফুড যত আপনি খাবেন, আপনার মেটাবলিজম যত বেশি থাকবে, আপনি তত তাড়াতাড়ি আপনার ওজন বাড়বে। আপনি না খেলে ওজন বাড়বে না। কেউ যদি বলে ভাই আমি খাই না কিন্তু ফুলে যাচ্ছি, এটা বোকাস কথা। না খেলে কখনো ফুলবেন না। আপনি না খেলে ফুলবেন কিভাবে? আবার বলতেছেন যে ভাই আমি খাই কিন্তু ফুলি না, না, এটা কখনো সম্ভব না। আপনি খেলে অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো হবে। নাবিল ভাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, ফিট বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। আর আমি যদি বলি যে আসলে অনেকে কি হয়, ওয়ার্কআউট করে, ওয়ার্কআউটের পর একটু রেস্টের ব্যাপারে বলেন, আমরা জানি কখন সে আসলে কত তাড়াতাড়ি স্লিপে যাওয়া বেটার, কারণ আমরা জানি যে আমাদের ফজরের নামাজটা করতে হবে, এর আগে ওয়ার্কআউটের পরেই কি তিনি আসলে কিছু বিশ্রাম নিয়ে কি স্লিপে যাবেন? আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে ইফতারের পরে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা সময় পাচ্ছি, সেই ক্ষেত্রে রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে ওয়ার্কআউট করবেন, ওয়ার্কআউট করে তারপর মিল নেবেন, মিল নিয়ে আবার আপনি রেস্ট নেবেন, রেস্ট নিয়ে দেন তারপর আপনি মিনিমাম 11:30 থেকে 12টার ভিতরে মাস্ট খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন।
এবং আবার আপনার যেহেতু কারণ আমাদের ঘুমেরও বারবার কিন্তু এখানে ঘুমাচ্ছি আমরা দেরিতে, আবার উঠতেছিও খুব তাড়াতাড়ি, দেন ফজরের নামাজ পড়তে পড়তে আপনার মোটামুটি বড় হয়ে যাচ্ছে। সো তারপরে আবার স্বাভাবিক, তারপরে আবার আমরা সবাই ঘুমাই, এটা স্বাভাবিক ব্যাপার। সো ঘুমটা কিন্তু প্রপারলি একটা ওয়েতে হচ্ছে না। সো জিনিসটা আপনার এইভাবে করতে হবে যে আপনি যত তাড়াতাড়ি পারেন রাতের খাবারটা মানে 10টা সরি 11, সাড়ে 11টা 12টার দিকে আপনি নিয়ে নেবেন, দেন তারপরে ইফতারি সাহারি নেবেন, সাহারি নিয়ে তারপর আপনি আবার ঘুমাই নেবেন। তো জিনিসটা এরকম একটু 12টার ভিতরে ঘুমানোর চেষ্টা করবেন। জুবায়ের ভাই বলেছেন যে আমি 5 ফুট 6 ইঞ্চি এবং 56 কেজি তার ওয়েট, আমি কি জিম করতে পারবো? আপনার জন্যই তো জিম। এই উত্তরটা রাসেল ভাই দিয়ে দিয়েছে, আমারও কিছু বলার নাই। জিম করেন, প্রপার ডায়েট ফিটনেস সবার জন্য, ফিটনেস সবার জন্য। আপনাকে ভালো থাকতে হলে আপনার স্বাস্থ্যের যত্ন আপনাকেই নিতে হবে। ওকে, সো আমাদেরকে হাসান আরিফ ভাই ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, হৃদয় ভাই, হৃদয় ইকবাল ভাইয়া, আমি জিম করি কিন্তু এই লকডাউনে জিম বন্ধ, এখন কি করা উচিত? যদি আপনি যে জিমে ওয়ার্কআউট করেন যদি বন্ধ থাকে তাহলে আমি মনে করি যে বাসায় ওয়ার্কআউট করা। অবশ্য আমাদের সব জিমই মোটামুটি আমাদের সরকারিভাবে নির্দেশ দেওয়া আছে যে স্বাস্থ্যসেবা খাত খোলা থাকবে। তো আমি জানি না আপনাদের এলাকায় কেন বন্ধ আছে। তো যাই হোক, যদিও বন্ধ থাকে তো ফর ব্যাড লাক আপনি চেষ্টা করবেন যে বাসায় ওয়ার্কআউট করতে। সো আমরা অনেক সময় হয়ে গেছে, যারা যদি প্রশ্ন থাকে কারো কমেন্টে লিখে রাখতে পারেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। বাট আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।